হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রথম অধ্যায়টি আছে আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক ধারণা ও রাজনৈতিক মতবাদ। এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব উদারনীতিবাদ অর্থাৎ লিবারালিজম সম্পর্কে। এই উদারনীতিবাদ হচ্ছে একটা বলতে পারো এমন একটা মতবাদ, এটা একটা ব্যক্তিকেন্দ্রিক মতবাদ। এই মতবাদে বলা হয় আর কি ব্যক্তির স্বাধীনতার কথা বলা হয়, ঠিক আছে। রাষ্ট্রের গুরুত্বকে একটু কমানো হয়। এখানে রাষ্ট্রের গুরুত্ব ব্যক্তির থেকে একটু কম, এখানে ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির যে অধিকার, ঠিক আছে, তার কথা এখানে বলা হয়। আর যখন আমরা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় এই উদারনীতিবাদ সম্পর্কে আলোচনা করি, তখন এই উদারনীতিবাদের সংজ্ঞা কী দাঁড়ায় দেখো। আন্তর্জাতিক সম্পর্ক পাঠে বা বলতে পারো আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় উদারনীতিবাদ এমন একটি তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বা এমন একটি মতবাদ যা বিশ্বাস করে, তাহলে এই উদারনীতিবাদ কি বিশ্বাস করে, যে রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা, পারস্পরিক নির্ভরতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে বিশ্বের ন্যায় ভিত্তিক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাহলে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার মধ্যে, ইন্টারন্যাশনাল রিলেশনসের মধ্যে এই উদারনীতিবাদ এটা বলে যে রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা, স্টেটের মধ্যে কোঅপারেশন, তারপরে পারস্পরিক নির্ভরতা, একটা রাষ্ট্র অপর রাষ্ট্রের উপর নির্ভর যাতে হয়। কিভাবে নির্ভর হবে? যেমন এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের বাণিজ্য চলছে, এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের থেকে কিছু ইম্পোর্ট করছে অর্থাৎ আমদানি করছে, আর সেই রাষ্ট্রটি অন্য রাষ্ট্রকে কিছু এক্সপোর্ট করছে অর্থাৎ রপ্তানি করছে। তাহলে এই যে ইম্পোর্ট এবং এক্সপোর্ট, আমদানি এবং রপ্তানি হয় একটা দেশের মধ্যে, দুটি দেশের মধ্যে, ঠিক আছে। তাহলে সেই যে কথাটা বলা হয়েছে যে একটা দেশ যদি অন্য দেশকে কিছু জিনিস বিক্রি করে এবং সেই দেশও এই দেশকে কিছু জিনিস বিক্রি করে, ঠিক আছে, তাহলে এই দেশের সঙ্গে কোনোদিন যুদ্ধ করবে না, তাই না? যুদ্ধ হবে না, কারণ কি, যদি এই দেশের সঙ্গে এই দেশের দ্বন্দ্ব হয় তাহলে কি হবে, এই দেশ এই দেশকে সাপ্লাই করবে না, বাণিজ্য কাট করে দেবে, তাই না? এর জন্য কিন্তু সম্পর্ক খারাপ হবে না, বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। পারস্পরিক নির্ভরতা সেটা সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে হতে পারে, বাণিজ্যিক দিক থেকে, ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে বিশ্বের ন্যায় ভিত্তিক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, এটা উদারনীতিবাদীদের মতে। নেক্সট দেখো প্রবক্তাগণ, মানে কোন কোন তাত্ত্বিকগণ, তাদের দৃষ্টিভঙ্গি থেকেই আমরা কিন্তু এই উদারনীতিবাদ পাই। দেখো উদারনীতিবাদ আর আগে যে পড়িয়েছিলাম আদর্শবাদ, আইডিয়ালিজম, অনেকটা কিন্তু একই, কিন্তু পুরোটা এক নয়, ঠিক আছে। আদর্শবাদ এটার উদ্ভব হয় হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর, আইডিয়ালিজমের উৎপত্তি হয় প্রথম বিশ্বযুদ্ধের পর, কিন্তু এই উদারনীতিবাদের যে উৎপত্তি বা উদ্ভব বলতে পারো, এটা মূলত দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ঠিক আছে। তাহলে এখানে কয়েকজন প্রবক্তাগণ বা তাত্ত্বিকের নাম মনে রাখবে যদি পরীক্ষায় আসে, যে কয়েকজন উদারনীতিবাদের তাত্ত্বিকদের নাম লেখো বা কয়েকজন প্রবক্তাদের নাম লেখো উদারনীতিবাদের। তাহলে লিখবে ইমানুয়েল কান্ট, ঠিক আছে, ইমানুয়েল কান্টের পারপিচুয়াল পিস, ঠিক আছে, আর কি স্থায়ী শান্তির কথা তিনি বলেন। তারপরে জন লক, এই জন লককে কিন্তু বলা হয় এই উদারনীতিবাদের জনক, ঠিক আছে, উদারনীতিবাদের জনকই বলা হয় এই জন লককে। তারপরে জোসেফ নাই, জেরিম বেনথাম, উড্রো উইলসন, ঠিক আছে, আমেরিকার রাষ্ট্রপতি ছিল উড্রো উইলসন, রবার্ট কেওহান। তাহলে এই কয়েকজন তাত্ত্বিক অর্থাৎ প্রবক্তাগণের নাম মনে রাখবে উদারনীতিবাদের, ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে 2 মার্কসে। নেক্সট দেখো বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্টার মার্ক। উদারনীতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো সংক্ষেপে, 6 মার্কসের বা 2 মার্কসের আসতেই পারে। দেখো এখানে আমি 6টি বৈশিষ্ট্য আলোচনা করব। ফার্স্ট হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব। তাহলে উদারনীতিবাদীরা, ঠিক আছে, উদারনীতিবাদের যে তাত্ত্বিকগণ তারা বলেন যে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব এখানে আরোপ করা হয়। বিশ্বের মধ্যে একটা ন্যায়সঙ্গত, ঠিক আছে, ন্যায় ভিত্তিক বিশ্ব ব্যবস্থা অর্থাৎ স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব কিন্তু রয়েছে। এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, তার দ্বারা কিন্তু বিশ্বের মধ্যে কি প্রতিষ্ঠিত হবে, যে একটা স্থায়ী শান্তি, ঠিক আছে, স্থায়ী শান্তি কিন্তু স্থাপিত হবে, একটা ন্যায় ভিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে, ঠিক আছে। তাহলে এটা প্রথম বৈশিষ্ট্য। তাহলে এখানে আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করা হয় এই উদারনীতিবাদে। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক সংগঠন ও আইনকে গুরুত্ব।
দেখো আন্তর্জাতিক সংগঠনের গুরুত্ব সেটা কিন্তু দেখেছিলাম, আদর্শবাদেও দেখেছিলাম যে আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বকে স্বীকার করা হয়, কিন্তু বাস্তববাদে কিন্তু আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বকে স্বীকার করা হয় না, তাই না? বাস্তববাদে স্বীকার করা হয় না, কিন্তু আবার আদর্শবাদে স্বীকার করা হয়েছিল। ঠিক তেমনই অল্প কিছু মিল আছে এই আদর্শবাদ এবং উদারনীতিবাদের মধ্যে, ঠিক আছে? এখানেও আন্তর্জাতিক সংগঠন ও আইনকে গুরুত্ব দেওয়া হয়, এখানে কিন্তু আইনকেও গুরুত্ব দেওয়া হয় উদারনীতিবাদে, ঠিক আছে? আন্তর্জাতিক আইনকে, ইন্টারন্যাশনাল লকে। তাহলে বলা হয় যে আন্তর্জাতিক সংগঠন যা আছে, যেমন ইউনাইটেড নেশন অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ, তারপরে আরও অন্যান্য যে সংগঠনগুলি আছে, সংস্থাগুলি আছে বিশ্বে, এবং যে সেই সংগঠনগুলি যে আইন, ঠিক আছে, ইন্টারন্যাশনাল যে লগুলি প্রণয়ন করে, তার দ্বারা কি হয় যে বিশ্বের মধ্যে সবগুলি রাষ্ট্র যদি সেটা মেনে চলে, তার দ্বারা বিশ্বের মধ্যে একটা শান্তি স্থাপিত হয়, ঠিক আছে, ন্যায় প্রতিষ্ঠিত হয়। তারপর হচ্ছে গণতন্ত্রের প্রসার। গণতন্ত্রের প্রসারের মাধ্যমেও বিশ্বের মধ্যে কি হয় যে ন্যায়সঙ্গত সমাজ ব্যবস্থা স্থাপিত হবে, ঠিক আছে, বিশ্বের মধ্যে। মোট কথা এই যে তোমরা তত্ত্ব বা মতবাদগুলি পড়ছো আর কি, এগুলি মতবাদগুলির উৎপত্তি এর জন্যই হয় যে প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেল, তাহলে এখন সব রাষ্ট্রবিজ্ঞানী অর্থাৎ দার্শনিকদের মনে প্রশ্ন আসলো যে এই যে যুদ্ধ হয়, এই যুদ্ধের ফলে কারো লাভ হয় না, তাহলে এই যুদ্ধকে প্রতিহত করার জন্য তারা নিজেদের বক্তব্য তারা রাখেন। যেমন এই যে তাত্ত্বিকগণের নাম বললাম, তারা নিজেরা, ঠিক আছে, দার্শনিক বা আর কি বলতে পারো রাষ্ট্রবিজ্ঞানীরা নিজে বই লেখেন, সেই বইয়ের মধ্যে বলেন, ঠিক আছে, নিজেদের মতবাদটা রাখেন যে এই করলে বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে, তাদের বক্তব্য রাখেন, সেগুলি কিন্তু আমরা পড়ছি এখন, ঠিক আছে, সেটাই মতবাদ হয়ে যায়, তত্ত্ব হয়ে যায়। যেমন প্রথমে পড়েছিলাম বাস্তববাদ, ঠিক আছে, তারপরে আদর্শবাদ পড়েছি, এবার উদারনীতিবাদ। তাহলে এগুলি সবগুলি কি? এগুলি হচ্ছে মতবাদ, যে বিশ্বের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা প্রথম বিশ্বযুদ্ধের পরে যে কীভাবে বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে, তার জন্য রাষ্ট্রের কী করা উচিত সেটা বলে দেয় আদর্শবাদ। তারপরে আদর্শবাদের পরে আসে কিন্তু বাস্তববাদ, ঠিক আছে। বাস্তববাদ আদর্শবাদের খুব সমালোচনা করে, তাই না? যে আদর্শবাদ কি বলে যে মানুষ হচ্ছে নৈতিক, মানুষ হচ্ছে ভালো, ন্যায়পরায়ণ, শান্তিকামী, কিন্তু বাস্তববাদ সমালোচনা করে যে না, ক্রিটিসিজম করে দেয় যে না, মানুষ হচ্ছে ক্ষমতালোভী, তাই না, মানুষ হচ্ছে স্বার্থপর। ঠিক তেমনই রাষ্ট্র স্বার্থপর, সবসময় ন্যাশনাল ইন্টারেস্ট দেখে একটা রাষ্ট্র। তাহলে বাস্তববাদ খুব সমালোচনা করেছে আদর্শবাদের, এর কোনো আর কি আদর্শবাদ হচ্ছে একটা অবাস্তব তত্ত্ব, এটা বলে দেয় আদর্শবাদ আর কি বাস্তববাদ, তাই না? তারপরে আসে উদারনীতিবাদ। এই উদারনীতিবাদেরও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই উদারনীতিবাদ একটা খুব গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব, যেটা বলে যে আন্তর্জাতিক আইন যে আছে, তারপরে যে আন্তর্জাতিক সংগঠন আছে তাদের দ্বারা এবং আন্তর্জাতিক সহযোগিতার দ্বারা বিশ্বের মধ্যে কি প্রতিষ্ঠা সম্ভব, যে শান্তি, ঠিক আছে, ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। তারপরে হচ্ছে গণতন্ত্রের প্রসার। গণতন্ত্র প্রসার অর্থাৎ একটা দেশ গণতান্ত্রিক দেশ, সেই দেশ গণতান্ত্রিক কীভাবে হবে? গণতন্ত্র কথার অর্থ কি? অর্থাৎ সেই দেশের যে জনসাধারণ আছে, সেই দেশের জনসাধারণরা নিজেদের ভোটের দ্বারা নিজেরা আর কি শাসককে নির্বাচিত করবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার একটা বৈশিষ্ট্য, যে ভোটাধিকার থাকবে জনগণের, সর্বসাধারণের, তারা ঠিক করবে যে শাসক কে হবে, দেশকে কে চালাবে। এমন না যে একজন লিডার বসে আছে, সেই আছে, ঠিক আছে, সেই বর্তমানে লিডার, ঠিক আছে, রাষ্ট্রের প্রধান, নির্বাচনের পর নির্বাচন হচ্ছে কিন্তু লিডার আর পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, ভোটাধিকার রাষ্ট্রের নেই, জনগণের নেই। তাহলে এটা কিন্তু কোনো গণতান্ত্রিক দেশ না। গণতান্ত্রিক দেশে সবসময় রাজনৈতিক স্বাধীনতা দেওয়া হয়, পলিটিক্যাল লিবার্টি দেওয়া হয়, মানুষের ভোটাধিকার দেওয়া হয়, মৌলিক অধিকার থাকে, তাই না? তাহলে সেই গণতন্ত্রের যদি প্রসার ঘটে, ঠিক আছে, বিশ্বের মধ্যে যদি গণতান্ত্রিক দেশের প্রসার ঘটে, তাহলে কোনো গণতান্ত্রিক দেশই চাবে না যে যুদ্ধ করতে, ঠিক আছে, গণতান্ত্রিক দেশ যুদ্ধ করতে চায় না উদারনীতিবাদীদের মধ্যে। কারণ গণতান্ত্রিক দেশের মধ্যে সরকার যে চলে কাদের কথায় চলে? জনগণের। জনগণের মতই সরকারের দ্বারা প্রকাশিত হয়, ঠিক আছে, জনগণ যা চায়, জনগণের আর কি লিডার প্রতিনিধিত্ব করে আমাদের সরকার বা প্রধানমন্ত্রী বলতে পারো, তিনি আমাদের হয়ে দেশকে পরিচালনা করেন। তাহলে আমাদের বক্তব্য শুনবে, তাই না, আমরা কি চাই, জনগণ কি চায়, সেই হিসেবে পদক্ষেপ নেবে একটা দেশের লিডার। তো তার জন্য কিন্তু যুদ্ধ অতটা হয় না গণতান্ত্রিক দেশে, ঠিক আছে। এর দ্বারা বিশ্বের মধ্যে কি প্রতিষ্ঠা সম্ভব? শান্তি প্রতিষ্ঠা হবে, ঠিক আছে, ন্যায়সঙ্গত একটা বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তারপরে আছে আন্তর্নির্ভরশীলতা। তাহলে এই উদারনীতিবাদে বলা হয় যে আন্তর্নির্ভরশীলতা, অর্থাৎ
আন্তঃনির্ভরশীলতা, একটা রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্র, যেটা একটু আগে বলেছিলাম যে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর যখন নির্ভরশীল হয়ে উঠবে, কীভাবে? বাণিজ্যিক দিক থেকে হতে পারে, ঠিক আছে? যেমন ধরো চীন, হ্যাঁ, এটা হচ্ছে চীন দেশ, এটা হচ্ছে ভারত। তাহলে আমরা ভারত কিন্তু চীনের উপর অত্যাধিক কিন্তু নির্ভর হয়ে আছে। কিসের দ্বারা? বাণিজ্যিক দিক থেকে। আমরা চীন দেশ থেকে প্রচুর পরিমাণ জিনিস ইম্পোর্ট করি, ঠিক আছে, আমদানি করি, কিন্তু খুব কম পরিমাণেই চীনকে এক্সপোর্ট করি। তাহলে বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবং চীনের মধ্যে কিন্তু একটা ট্রেড ডেফিসিট দেখা যায়, ঠিক আছে? ট্রেড ডেফিসিটে ভারত থাকে, অর্থাৎ ভারত খুব কম পরিমাণ জিনিস বিক্রি করে চীনে, কিন্তু চীন থেকে প্রচুর পরিমাণে বিলিয়ন বিলিয়ন ডলার জিনিস ইম্পোর্ট করে, আমদানি করে থাকে। তাহলে যখন একটা দেশ অন্য দেশের উপর অত্যাধিক নির্ভর হয়ে পড়বে, তার দ্বারা কি হবে? একটা দেশ কখনোই চাবে না যে ওই দেশের সঙ্গে সম্পর্ক যাতে খারাপ হয়। কিসের জন্য খারাপ হবে? যদি খারাপ হয় সম্পর্ক, তাহলে কি হবে? কাট হয়ে যাবে। বাণিজ্যিক সম্পর্ক কাট হয়ে গেলে কি হবে? যে ভারতের ওপর খারাপ প্রভাব পড়বে। আগে যে সমস্ত জিনিস চীন থেকে আমদানি করা হতো, এখন যদি হঠাৎ করে চীন বন্ধ করে দেয়, ঠিক আছে, যেমন অনেক মিনারেলস আছে যেগুলি আর কি খুব কম পাওয়া যায় পৃথিবীর মধ্যে, ঠিক আছে, সেগুলি যদি এখন এক্সপোর্ট বন্ধ করে দেয় ভারতকে, ভারত কি করবে এখন? তাই না? অন্য দেশে, সব দেশে পাওয়া যায় না সেই সব মিনারেলস। তাহলে এর জন্য কিন্তু কী করতে হবে? যে সম্পর্ক ভালো রাখার জন্য, অর্থাৎ বিশ্বের মধ্যে যাতে যুদ্ধ যাতে না হয়, শান্তি যাতে বজায় থাকে, তার জন্য একটা আর কি নির্ভরশীলতা বাড়াতে হবে। বাণিজ্যিক দিক থেকে হতে পারে সেটা, ঠিক আছে? ভারতেরও দেখা উচিত এখন যে শুধুমাত্র চীনের ওপর যাতে নির্ভর না হয়ে ভারত এখন অল্টারনেটিভ যাতে দেখে, ঠিক আছে? শুধুমাত্র চীনের উপর নির্ভর হয়ে থাকলে ভারতের কিন্তু লস। চীন যদি এখন হঠাৎ করে বাণিজ্য লেনদেন কাট করে দেয়, তাহলে ভারত কোথায় যাবে এখন? কোন জায়গা থেকে, কোন দেশ থেকে জিনিস কিনবে, তাই না? তাহলে এখন ভারতেরও উচিত যে অন্যান্য দেশের সঙ্গেও সম্পর্ক স্থাপন করে সেই দেশ থেকে ইম্পোর্ট করা, অর্থাৎ বাণিজ্যটাকে এমনভাবে করতে হবে যাতে একটা দেশের সঙ্গে সম্পর্ক যদি খারাপও হয়ে যায়, সেই দেশ যদি কাটও করে দেয় লেনদেন, তাহলে কিন্তু অন্য দেশের সঙ্গে আমাদের যাতে বাণিজ্য চলতে থাকে, আমাদের দেশের অর্থনীতির ওপর যাতে কোনো এফেক্ট না পড়ে। তাহলে এটা বলা হয়েছে আন্তঃনির্ভরশীলতা। একে অপরের উপর যখন নির্ভরশীল হয়ে থাকবে একটা দেশের উপরে, তখন কিন্তু তাদের মধ্যে কনফ্লিক্ট যে আছে, দ্বন্দ্বের সমস্যা, সেটা দেখা যাবে না। তারপরে হচ্ছে পারস্পরিক সহযোগিতা, ঠিক আছে? এটাই বিশ্বের মধ্যে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে একটা সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবে, ঠিক আছে? কোনো ব্যাপারে, যেমন পরিবেশ দূষণ বলো, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, বা বিশ্বায়নের অনেক সমস্যা আছে বাণিজ্যিক ক্ষেত্রে, বা বলতে পারো যে সন্ত্রাসবাদ আছে। তাহলে বিশ্বের মধ্যে অনেক সমস্যা। তাহলে এই সমস্যাগুলিকে কাউন্টার করার জন্য এক রাষ্ট্র অন্য রাষ্ট্রকে সহযোগিতা করবে, তাই না? তাহলে মোট কথা বিশ্বের মধ্যে সহযোগিতার দ্বারা কিন্তু বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আর নেক্সট হচ্ছে ব্যক্তি ও বেসরকারি সংস্থার ভূমিকা। এই উদারনীতিবাদে বলা হয় যে ব্যক্তিকেও কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়। অন্যান্য ক্ষেত্রে আদর্শবাদে বলো, ঠিক আছে, আর বাস্তববাদে তো বলাই হয় রাষ্ট্রই মূল কারক, মূল অ্যাক্টর, রাষ্ট্রকে কেন্দ্র করেই সব কিছু। কিন্তু এখানের মধ্যে উদারনীতিবাদে ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়। বলেছিলাম ফার্স্টেই, শুরুতেই বলেছি যে উদারনীতিবাদে ব্যক্তি স্বাধীনতার উপর গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে? কিন্তু এখানের মধ্যে যখন আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা করব, তখন এখানের মধ্যে যখন উদারনীতিবাদ আলোচনা করব, তখন এই ব্যক্তি বেসরকারি সংস্থার উপর ভূমিকা কিন্তু আরোপ করা হয়। যেমন অনেক এনজিও আছে, বেসরকারি প্রতিষ্ঠান আছে, তাহলে সমস্ত কিছু কিন্তু কী করে? যে একটা রাষ্ট্রের সঙ্গে অন্য একটা রাষ্ট্রের সম্পর্ক ভালো রাখতে সাহায্য করে, সহযোগিতা করে। তাহলে এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলি আলোচনা করলাম, এটা হচ্ছে উদারনীতিবাদের বৈশিষ্ট্য। উদারনীতিবাদ কি বলতে চায়, ঠিক আছে, মূল ফিচার্স কি আর কি। তাহলে এই আলোচনা করলাম ডেফিনেশন অফ লিবারালিজম, প্রবক্তাগণ, ঠিক আছে, আর এখানে ফিচার্স অফ লিবারালিজম অর্থাৎ উদারনীতিবাদের বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে আবার বলে দিচ্ছি। 1 নম্বর, উদারনীতিবাদের সংজ্ঞা দাও, বা উদারনীতিবাদ বলতে কি বোঝো, বা উদারনীতিবাদ কি, 2 মার্কসের এটা লিখবে। নেক্সট, কয়েকজন উদারনীতিবাদী তাত্ত্বিকদের নাম লেখো, বা প্রবক্তাগণের নাম লেখো, 2 মার্কসের নাম লিখিয়ে দিয়েছি, তোমরা লিখে নাও। তারপরে হচ্ছে উদারনীতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো, ঠিক আছে? 6 মার্কসেরও আসতে পারে, আবার 2 মার্কসেরও আসতে পারে, ঠিক আছে? যে কোনো একটা কোশ্চেন আসতে পারে। আমি 6 মার্কসের কিন্তু লিখিয়ে দিব, এই নোটটা কিন্তু আমি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? যারা যুক্ত হয়ে আছো তারা কিন্তু পেয়ে যাবে। তাহলে এই 6 মার্কসের দিয়ে দেবো,
যদি 2 মার্কসের আসে তাহলে তোমরা 2 থেকে 3টা পয়েন্ট দিবে, আর যদি 6 মার্কসের আসে তাহলে তো সবটাই লিখতে হবে। তাহলে এই ছিল আজকের আলোচনা। তাহলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব মার্কসবাদ অর্থাৎ মার্কসিজম সম্পর্কে, এবং তার সঙ্গে একটা ছোট্ট পয়েন্ট আলোচনা করব, বা বলতে পারো একটা পার্থক্য আলোচনা করব, সেটা হচ্ছে আর কি আদর্শবাদ এবং বাস্তববাদ। ঠিক আছে, সেইটা আলোচনা করা হয়নি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আসতে পারে, এর জন্য আমি এটাও আলোচনা করে দেব। বাস্তববাদ এবং আদর্শবাদ, রিয়েলিজম এবং আইডিয়ালিজম, এর মধ্যে যে পার্থক্য সেটা আমি আলোচনা করব। ঠিক আছে, তাহলে এই তোমাদের প্রথম অধ্যায়টি শেষ হয়ে যাবে। তাহলে এই ছিল আজকের আলোচনা। আর তোমরা যদি এখনও পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, তোমরা কিন্তু যুক্ত হতে পারো। স্ক্রিনের মধ্যে দেখো একটা নাম্বার দেওয়া আছে, এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে আমি 4th সেমিস্টারে পড়ি, আমি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাই। তাহলে কিন্তু আমি পুরনো যে নোটগুলি বর্তমানে দেওয়া হয়ে গেছে অনেক সবাইকে, সেগুলিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পুরনো নোটগুলি পেয়ে যাবে, তারপরে বাকি নোটগুলো যে পরপর আসবে সেটা গ্রুপেই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো, আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।